ভারতের তরুণদের যে যুগ যন্ত্রণা সেটা অ্যাড্রেস করতে পারেনি। যার জন্যই আজকে যন্তর মন্তরে দেখলাম অনেক বিরাট আন্দোলন, এবং একটা জায়গায় কিন্তু বিজেপি খুব স্ট্রিক্ট ছিল। কোন জায়গায় স্ট্রিক্ট ছিল? যে তারা এই মন্ত্রীকে অর্থাৎ মানে ধর্মেন্দ্র প্রধানকে তারা পদত্যাগ করাবেন না। কিন্তু শেষ পর্যন্ত দেখলেন যে না, অবস্থা বেগতিক। কারণ আন্দোলন তারা বলে, কেউ কেউ আবার সরকারের পক্ষেও তো লোক আছে, তারা কেউ কেউ বলেছেন যে আন্দোলনটা শুধু যন্তর মন্তরের মধ্যে সীমাবদ্ধ। আমি যন্তর মন্তরে গেছি 2 বার। এটা পার্লামেন্ট ভবনের কাছে জায়গাটা অনেক বিস্তীর্ণ অঞ্চল। দিল্লি তো আমরা বিশাল শহর, তো সেই জায়গাটা যন্তর মন্তর দিয়ে আমি আমার গাড়ি নিয়ে গেছি দিল্লিতে, ঘুরছি। তো সেই জায়গাটা আমি দেখেছি, তারা বলেছে ওই চত্বরটার মধ্যেই নাকি ওই জায়গাটা স্পেস, ওইখানেই নাকি 1050 লোক জড়ো হয়েছে, আর তারা কিছুই করতে পারবে না। নো, আসলে ভারতের বিভিন্ন মেগা সিটিতে আন্দোলন দানা বেঁধেছে। দানা বেঁধেছে কলকাতায়, পশ্চিমবঙ্গে, দানা বেঁধেছে কেরালায়, দানা বেঁধেছে আপনার আপনার কি যেন বলে হায়দ্রাবাদে, দানা বেঁধেছে কানপুরে, দানা বেঁধেছে এই আন্দোলন আসামের গুয়াহাটিতে করেছে, আগ্রা, তারপরে করেছে আপনার জবলপুর টবলপুর, বিভিন্ন শহর মেগা সিটি যা আছে সব সব জায়গায় তো আন্দোলন, ভোপাল টোপাল সব জায়গায় তো ডেমনস্ট্রেশন। এগুলো ভারতের মেগা সিটি। হ্যাঁ, আহমেদাবাদ গুজরাটে হয়েছে, যেটা নরেন্দ্র মোদীর নিজের জন্মস্থান। আহমেদাবাদ গুজরাটে আন্দোলন হয়েছে। তাহলে বাকিটা রইল কি ভারতের বলে? All are the mega cities of India where demonstrations have been found to demonstrate against the government. তো এইটা যে শুধু নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছেন ভালো কথা, আপাতত কমিশনটা একটু কমেছে, কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য কি? যে আমাদের আন্দোলন শেষ হবে না। শেষ হবে না বলে জুড়ে দিয়েছে কোনটা জানেন? যে বর্তমান যে শিক্ষানীতি ভারতের, এটা পরিবর্তন করতে হবে। এবং শুধু শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেই হবে না, শিক্ষা হবে না, শিক্ষা নীতিটাকে পরিবর্তন করতে হবে। এই যে শিক্ষা পরীক্ষা নেওয়ার যে পদ্ধতি, এটাকে পরিবর্তন করতে হবে। আমি ওইটা শিক্ষা মানে পরীক্ষা পদ্ধতি পরিবর্তনটাকে আমি খুব জটিল মনে করি না, সরকারের জন্য এটা করাটা সম্ভব হবে। কিন্তু শিক্ষানীতি, এই যে নরেন্দ্র মোদীর সরকার যে শিক্ষানীতি নিয়েছে, এই শিক্ষানীতি ভারতে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। কেন পারে না? এইখানে সবচেয়ে বড় কথা, ইতিহাসের বিকৃতি করছে। প্রকৃত ইতিহাসকে এখানে লুকানো হচ্ছে, এবং বিজেপি থেকে যে প্রেসক্রিপশন দেওয়া হয়, যেভাবে ইতিহাস লিখতে বলা হয়, সেইভাবে ইতিহাস এখন লেখা হয়। এবং কিছু কিছু ঐতিহাসিক তাদেরকে বিজেপি গভর্নমেন্ট নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং তাদেরকে রিসার্চ করা, এই রিসার্চ পেপার গুলো বিজেপি সরকার নিজেরা প্রেসক্রাইব করে দেয় যে এইগুলা পড়ো। এইগুলার মধ্যে যা আছে তা পুরোটাই, অধিকাংশই 90% হলো বিকৃতি, আসল কোনো ইতিহাস না। ভারতের যে আসল ইতিহাস, প্রকৃত ইতিহাস, সেই ইতিহাসকে আড়াল করে এই যে শিক্ষানীতিতে এক ধরনের শিক্ষানীতিতে এক ধরনের সিলেবাস প্রণয়ন করছে, এবং নতুন ইতিহাস তৈরি করার এই যে লেখা শুরু হয়েছে, নতুন ইতিহাস লেখার যে প্রজেক্ট, এইটা ভারতের তরুণ সমাজ গ্রহণ করছে না। কারণ তারাও তো লেখাপড়া জানে, তারা পূর্বের ভার্সান গুলো দেখছে যে প্রতিষ্ঠিত ইতিহাসটা কি, তারা এগুলো পড়ে দেখছে যে বিজেপির আমলে বিজেপিরা তাদের অ্যাপয়েন্টেড হিস্টোরিয়ান দিয়ে যে হিস্ট্রি লেখাচ্ছে, এটা আসলে ভারতের প্রকৃত ইতিহাসকে রিফ্লেক্ট করে না। এটা ভারতের প্রকৃত ইতিহাস না, এটা ভারতের প্রকৃত চিত্র না। ইতিহাসটা একটা জাতির, একটা দেশের চিত্র। এটার মাধ্যমে আসছে শুধু, এটার মাধ্যমে সেই চিত্র, এই যে মোদী সরকারের অধীনে যে ইতিহাস লেখা হচ্ছে, এই ইতিহাসের মধ্য দিয়ে ভারতের প্রকৃত চিত্র প্রকাশিত হচ্ছে না। এই জায়গায় হইল এই তরুণ সমাজের বড় আপত্তি। এই জায়গাটাকে অ্যাড্রেস করতে চাচ্ছেন। মানে মোদী সরকার এমন ইতিহাস লিখছেন যেখানে যে একটা টার্ম ইউজ করা হিন্দুত্ব ইতিহাস, হিন্দুত্বের উপরে ডিপেন্ড করে ইতিহাস লিখছেন। তো সেখানে অন্যান্য জাতির ইতিহাস আছে। ভারতের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হইলো আপনার মুসলমান, তারপরে আছে শিখ, তারপর হচ্ছে ইসাই খ্রিস্টান, তারপরে আছে আপনার জৈন ধর্মাবলম্বী। হ্যাঁ, আপনার বিখ্যাত বিখ্যাত ব্যক্তি এইসব ধর্মাবলম্বী মানুষ আছে হিন্দু ধর্মেরও বাইরে। তো ইন এ সেন্স হিন্দুস্তানে যারা বসবাস করে তারাই তো হিন্দু, কিন্তু তাদের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী আছে। এই যে বললাম, ইসলাম ধর্মের যারা তারা মুসলমান, মানে গুরু নানকের অনুসারী যারা তারা শিখ, তারপরে মহাবীরের অনুসারী যারা তারা জৈন ধর্মাবলম্বী, কবিরের এক মতবাদ আছে, কবির নাম করা একজন প্রচারক ছিলেন, তার ধর্মাবলম্বী লোক আছে। তো এখানে খ্রিস্টান আছে, সেখানে বৌদ্ধরা আছে, বৌদ্ধরা একটা বিরাট শ্রেণী আছে ভারতে। এই সব ইতিহাস ইগনোর করে আপনি একটা ধারার ইতিহাসকে লিখবেন, যেখানে সনাতন ধর্মাবলম্বী যারা, তাদের যে ইতিহাস, এটা কি আপনি প্রাধান্য দিবেন? ওইগুলোকে আপনি প্রাধান্য দিবেন না। দিস ইজ নট দ্য রিয়েল পিকচার অফ ইন্ডিয়া। দ্য রিয়েল পিকচার অফ ইন্ডিয়া ইজ কনক্লুসিভ পিকচার, ইনক্লুসিভ মানে সমস্ত ধর্মের মতের মানুষের যে চিরন্তন ইতিহাস, সেটাকে লিখতে হবে। তাহলে ভারতের এই নতুন প্রজন্ম যারা এখন শিশুরা আছে, স্কুলে যাচ্ছে, তারা তখন প্রকৃত ইতিহাসটা শিখতে পারবে। ইতিহাস তো লুকানো যায় না, প্রকৃত ইতিহাসের স্ক্রিপ্ট তো লেখা হয়ে গেছে আগে। আমি তো ব্যক্তিগতভাবে মহেঞ্জোদারো, হরপ্পা, তক্ষশিলা, কাঞ্চি, নালন্দা, তারপরে মিথিলা, এইসব ইতিহাস, এবং প্রাচীন ভারতের যে 18টা জনপদ, যেটা হিন্দিতে বলে জনপদা, সবগুলি হয়তো আমি চেষ্টা করেছি পড়াশোনা করার, এগুলোর উপরে পড়াশোনা করতে।
সুতরাং আমার মতো একজন বাংলাদেশি মানুষকে তো ভারতের যে বিজেপি ইতিহাস যে ইতিহাস লিখছে তাদের ফাঁকি দিতে পারবে না, কারণ আই হ্যাভ দ্য অপরচুনিটি টু রিড দ্য হিস্ট্রি of 4,000 years history or 5,000 years history since the time of Mohenjo-daro and Harappan civilization still today. আন্দাজি লিখে দিলেই হবে, আমি তো আই নট অ্যাকসেপ্ট দিস সর্ট অফ ডিস্টর্টেড হিস্ট্রি অফ ইন্ডিয়া। তো আমি তো একজন মোটামুটি বয়স্ক লোক, তাইলে যারা তরুণ সমাজ, তারা এখনকার তরুণরা অনেক বুদ্ধিমান, অনেক ট্যালেন্ট, তারা এটা মানবে না। তো তাদের এই জায়গাটাকেও অ্যাড্রেস করতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা যেটা শুনি দূর থেকে যে নরেন্দ্র মোদী সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করেননি, উনি অন্যান্য প্রজেক্ট অন্যান্য এজেন্ডা নিয়ে ব্যস্ত। যেমন ওনার আমলে দেখা যায় কোথায় মসজিদ আছে, এটার মধ্যে এটার নিচে মন্দির আছে, ছিল এক সময়, মসজিদটা ভাঙো, ওই মন্দিরটাকে প্রতিষ্ঠা করো। তারপরে পশ্চিমবঙ্গের বিমানবন্দর একটা মসজিদ আছে, এটা 250 বছরের, এই মসজিদ আমিও দেখেছি। নেতাজি সুভাষচন্দ্র যে এয়ারপোর্ট আছে, তাই না, কলকাতায় দমদম এয়ারপোর্ট ছিল, কয়েকদিন আগে এটা 250 বছর আগের মসজিদ। এটা সিকিউরিটির জন্য নাকি এখানে নামাজ পড়া যাবে, এটা সরিয়ে ফেলতে হবে। তো আমি এখন একটা প্রশ্ন করি সাদামাটা, এখানে যদি কোনো মন্দির থাকতো তাহলে শুভেন্দু অধিকারী কি এটা এখান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিতেন? আমি সেটা মনে করি না, দিতেন না। এই যে আদারাইজ করে অন্য ধর্মের লোকজনকে, তারপরে এইবার বোধহয় কুরবানি, যে বরকা ঈদ যেটাকে আমরা বলি কুরবানি, এটাকে যেন তেন ভাবে পালন করতে হয়েছে কলকাতার মুসলমান সম্প্রদায়। সবচেয়ে বড় কথা, কুরবানির উপরে এক ধরনের চট করে নিষেধাজ্ঞা দেওয়ার ফলে এখানে গরু মোটা তাজাকরণ যারা প্রকল্প করে তারা তো মুসলমানরা করে না, অধিকাংশ হিন্দুরা করে। এবং হিন্দু যারা মানে সনাতন ধর্মাবলম্বী প্রান্তিক শ্রেণী যারা গরিব, তারা বিভিন্ন জায়গা থেকে, তারা তো বড় ধরনের ব্যাংক থেকেও লোন নিতে পারে না, তারা বিভিন্ন লগ্নি প্রতিষ্ঠান যেগুলো ছোট ছোট প্রতিষ্ঠান থেকে লোন আনছে, তারা একদম প্রতি সপ্তাহে তাদেরকে আপনার দিয়ে দিতে হয়, এই লোনের কিস্তি পরিশোধ করতে হয়। তো এই লোকগুলা যে গরুগুলা এবার ভালো করে বিক্রি করতে পারলো না, অনেক গরু তো বিক্রি করতে না পারলে গরুর হায়াত কত জানেন? একটা গরু 10 থেকে 15 বছর বাঁচে, এর বেশি দিন বাঁচে না। গরুর হায়াত কিন্তু কম, সবচেয়ে বেশি বাঁচে 3। গরু ব্যবসায়ীরা হয়তো এটা করেই খাচ্ছে, তারপরে এটাই তাদের একমাত্র, বছরে একবার তারা এটা বিক্রি করে। আর মাঝে মধ্যে তারা বিভিন্ন জায়গায় মাংস বিক্রেতার কাছে এটা অনেকটা রেস্ট্রিক্টেড ওয়েতে বিক্রি করে। তাইলে এই লোকগুলোর যে আর্থিক অবস্থা দারুণ সমস্যা তৈরি হলো, এটা সমাধান কে করবে? তাইলে আপনার এই জিনিসগুলো খুব আধুনিক বিশ্বে এগুলো চলে না, আধুনিক বিশ্বে চলে না। যে এটা ওই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন একটি জিনিস বলেছেন, যে 21শ শতাব্দীতে মানুষ চিন্তা করে অনেক, পৃথিবীর মানুষ এখন অগ্রবর্তী চিন্তা করে, যেখানে বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান এসব নিয়ে ভাবছে অনেক কিছু। আর ভারত আছে কোথায় খুললে মন্দির ছিল সেটা খুঁজে বের করতে হবে, কোন মসজিদের নিচে মন্দির আছে ছিল এক সময় সেটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, এখানে আমার কথা না, এটা ফ্রান্সের প্রেসিডেন্ট, আমার কথা না, এটা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন কিছুদিন আগে মন্তব্য করেছে, হয়তো মাস দেড়েক আগে বা 2 মাস আগে করেছেন, বা সবাই দেখতে পাচ্ছে সেটা তারা কি করছে, মিডিয়াতেও তো আসছে, কোনো কিছুই তো আর গোপন না। এখন ককরোচ পার্টি কি আসলে মানে আন্দোলন প্রত্যাহার করেছে কিনা, এরকম দুই একটা নিউজ? না, আন্দোলন প্রত্যাহার করে নাই, তারা বলেছে যে আমাদের অনেক চাওয়া পাওয়া আছে, আমাদের গোল অনেক, আমরা স্বপ্ন দেখি, আমরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবি, এটাই স্বাভাবিক। যারা বয়স্কদের প্রতি বলেছে আপনারা আপনাদের জীবন সমাপ্ত করে ফেলেছেন প্রায়, কিন্তু আমাদের চোখে তো স্বপ্ন ভরা চোখ, আমাদের সেইগুলো পূরণ না হওয়া পর্যন্ত কেন আমরা আন্দোলন থামাবো? কারণ বর্তমান মোদী সরকার, আমরা নিশ্চিত হয়ে গেছি মোদী সরকার আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করবে। সুতরাং বাস্তবায়ন না করতে পারলে আন্দোলন চলবে, এটাই স্বাভাবিক। আপনি এই ধরনের আন্দোলন সহজে থামে না। আপনি দেখছেন না, আমি নাম বলতে চাই না দেশগুলার, প্রথম কিন্তু একটু থামছে, আবার শুরু হয়েছে। এইভাবে এটা নেচারই ওই আন্দোলনের, হঠাৎ করে তখন বার্স্ট করে, এটা তো অনেকটাই বার্স্ট হয়েছে। আপনার আমি কয়েকটা সিটিতে নাম বললাম, আপনার দিল্লি, আগ্রা, কানপুর, ভোপাল, তারপরে কেরালা, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে আপনার উত্তরপ্রদেশের পুরা শহর গুলা মিললে যদি হয়, গুয়াহাটিতে হয়েছে, আসামের গুয়াহাটি, সব জায়গায় আন্দোলন হচ্ছে। বাকিটা হলো কই? ভারতে আপনার আহমেদাবাদ সবচেয়ে বড়, মানে গুজরাট, এটা আহমেদাবাদ হলো শিল্পনগরী, পৃথিবীর মানে ভারতের সবচেয়ে বড় শিল্পনগরী, সেইখানে বড় ধরনের আন্দোলন হয়েছে। গুজরাটে হয়েছে না আন্দোলন, তাইলে আপনার বাকিটা হইলো কোথায়? এটা মেসিভ। এটা কি আপনি মনে করেন সহজে আন্দোলন? শুধু একজন রেজিগনেশন অফ দ্য এডুকেশন মিনিস্টার ইজ দ্য অনলি কজ ফর দিস মুভমেন্ট? নো, there are so many things behind this movement. I think that the goal is far reaching. না, এখন যে মানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে যিনি আন্দোলনের আরেকজন নেতা, আপনিও বলেছেন, সোনম ওয়াংচু, সোনম ওয়াংচুক অত্যন্ত অভিজাতপরিবারের করে, তার বাবা কিন্তু মন্ত্রী ছিল, সাময়িকভাবে বিজয় হয়েছে। না, সোনম ওয়াংচুকের হাতে আমি আপনাকে বলি, সোনম ওয়াংচুক উনি করেছেন, আপনার অনশন ভঙ্গ করেছেন, কিন্তু আমি যেটা মনে করছি যে আন্দোলনের সূচনা হয়েছে সোনম ওয়াংচুকের দিয়ে আপনার অনশন ধর্মঘটকে কেন্দ্র করে, কিন্তু আন্দোলনটা কিন্তু আর এখন সোনম ওয়াংচুককে কেন্দ্র করে নয়। আন্দোলন এখন ডালপালা গজিয়ে
সোনম ওয়াংচুক ছিলেন উপলক্ষ মাত্র, কিন্তু এখন আন্দোলন ছড়িয়ে গেছে। এখন আন্দোলনটা হলো ভারতের নবীন সম্প্রদায়ের হাতে, অর্থাৎ ইয়াং জেনারেশন এই ভারতের যে নতুন প্রজন্ম এই আন্দোলনকে হ্যান্ডেল করছে। এখানেই কিন্তু মোদী গভর্নমেন্টের চ্যালেঞ্জ। মোদী গভর্নমেন্টের চ্যালেঞ্জের জায়গাটা কিন্তু এই জায়গাটা। এবং একটা জিনিস আপনি জানবেন, দেশ যত বড়ই হোক, অনেক কথা বলছে যে ভারত বিশাল অনেক বিশাল দেশ, এখানে আন্দোলন করে কিচ্ছু হবে না। শোনেন, বিশাল দেশ হলেও নতুন প্রজন্মের সংখ্যাও তো অনেক বেশি। এখানে ছোট্ট দেশ আর বিশাল দেশ দিয়ে তো ডিভাইড করা যাবে না। বিশাল দেশ এই আন্দোলনে কি হবে, আর বিশাল দেশের নতুন প্রজন্ম তো বিশাল প্রজন্মের সংখ্যা বিশাল, তো তারা আন্দোলনটাও তো বিশাল হবে। এই ধরনের ঘোড়া যুক্তি না পাচ্ছে, টনক নড়েছে তো, মোদী সরকারে তো টনক নড়েছে, কিভাবে পালিয়েছে এই যে ককরোচ পার্টি যেটা সিজিএম, হ্যাঁ, ককরোচ জনতা পার্টি, কি সি জনতা না সিজেপি, সংক্ষেপে বলে সিজেপি, ককরোচ জনতা পার্টি। এই তরুণ শ্রেণী যারা আছে সবাই ভোটার, সবাইকে ছোট আছে 12-13-14 বছরের বাচ্চারাও দেখলাম গেছে, কিন্তু 18 বছর থেকে যারা ভোটার, 18 বছর থেকে যারা আছে এখানে, তাদের সংখ্যা কিন্তু বিশাল। তারা একজনও ভোট দিবে না নরেন্দ্র মোদীকে সামনে রেখে। ইলেকশন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার, এবং নরেন্দ্র মোদীর আমলে আরেকটা জিনিস হচ্ছে, ইলেকশন কিন্তু নরেন্দ্র মোদী সাহেবের আমলে ইলেকশন কিন্তু ফেয়ার হচ্ছে না। ইলেকশন নিয়ে অনেক কথা হয়, যেটা একবার হয়েছিল এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধীর ইলেকশন, যেটা 1975 সালে উনি তার নিজের কনস্টিটিউয়েন্সিতে হেরে গিয়েছিলেন। সেটা নিয়ে বিপুল সমস্যা হয়েছিল। মানে এইটাই বড় আন্দোলন, এবং ইন্দিরা গান্ধীকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। এত বড় স্টলওয়ার্ড নেত্রী জওহরলাল নেহরুর মেয়ে, চিন্তা করা যায়, তার নিজের কনস্টিটিউয়েন্সিতে এটার জন্য ফেল করছিলেন আপনার যে এমার্জেন্সির সময়। এবং ওনার এই ইলেকশনটাকে ডিসপিউটেড ইলেকশন হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং প্রতিপক্ষ সুপ্রিম কোর্টে মামলা করেছে। সেই মামলায় ইন্দিরা গান্ধীকে অনেক নাকানুক চুপানি, ভারতের বিখ্যাত 2 আইনজীবী 2 পক্ষে দাঁড়িয়েছিলেন। শান্তি ভূষণ ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, স্টলওয়ার্ড একদম ক্রিমিনাল লয়ার এন্ড সিভিলেরও বিশাল লোক। তারপরে আরেকজন হলো নানি পালকিওয়ালা, সবচেয়ে টপ পোস্ট 1 নম্বর উকিল নানি পালকিওয়ালা, ব্যারিস্টার। এই 2 জন ইন্দিরা গান্ধীর পক্ষে নানি পালকিওয়ালা আর শান্তি ভূষণ দাঁড়াইলো ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে। কিন্তু মামলায় যেটা হলো, মামলায় কিন্তু যতদূর শুনেছি ইন্দিরা গান্ধী মামলায় জিততে পারে। বুঝতে পেরেছেন? সুতরাং ডোন্ট প্লে উইথ ফায়ার। রাহুল গান্ধী তো বলছে যে মোদির ভিডিও, মানে মোদিতে একটু পর পরে ভিডিও দেয়, প্রতিদিন প্রায় একটা করে ভিডিও দেয় বা স্ট্যাটাস দেয়। রাহুল গান্ধী যেটা বলছে যে ভিডিও নয়, তাকে নরেন্দ্র মোদী কিন্তু ব্যক্তিগত চরিত্রের বিবেচনায় নরেন্দ্র মোদী কিন্তু অনেকটাই কাম এন্ড কোয়াইট থাকে। উনি কিন্তু কখনো টেম্পার লুজ করেন না, আপনি খেয়াল করে দেখবেন। উনি কিন্তু কখনোই কারোর সাথে দুর্ব্যবহার করে না, বা হঠাৎ করে যে টেম্পার লুজ করে ফেলে রাগারাগি, সেটা কিন্তু উনি করেন না। ঠান্ডা মাথার মানুষ নরেন্দ্র মোদী, এটা সবাই জানেন, উনি ঠান্ডা মাথার মানুষ। তারপরেও লোকটা কিন্তু অস্থির হয়ে গেছেন, কারণ সামথিং ইজ রং। উনি নিজে বুঝতে পেরেছেন, দক্ষ রাজনীতিবিদ, এতে তো কোনো সন্দেহ নাই। অনেক দিনের অভিজ্ঞতা তার রাজনীতিতে। উনি কিন্তু ঠিকই হিসাব কিতাব সব করে নিয়েছেন যে না, জিনিসটা সহজ না। সেই জন্য উনি বারবার প্রাইম মিনিস্টার, ইন স্পাইট অফ বিং দ্য প্রাইম মিনিস্টার, হি ইজ কলিং দ্য নেশন থ্রু ভিডিও, হি ইজ অ্যাড্রেসিং দ্য ইয়াং জেনারেশন থ্রু ভিডিও। একজন মানুষ মানসিকভাবে কতটা অস্থির হয়ে গেলে বারবার ভিডিও দেন প্রধানমন্ত্রী হওয়ার সত্ত্বেও। বুঝতে পেরেছেন তো? তার গভীরতা কিন্তু মিস্টার নরেন্দ্র মোদী ভালো করে বুঝতে পেরেছেন। অভিজ্ঞ রাজনীতিবিদ, নো ডাউট অ্যাবাউট। ওনার অভিজ্ঞতার রেঞ্জে ধরা পড়ে গেছে যে এই আন্দোলনটা সহজ না, এটা সহজে থামবে না। এই যে মনে হচ্ছে থেমে গেছে, না, থেমেও থামে না। না, অনেকে তো বলেছিল এটা সরকার পতনের আন্দোলনও হতে পারে, যদিও তারা দাবি করেছে যে শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আপনার কি মনে হয় ওইদিকে যাচ্ছে না, পতন না হোক, কিন্তু এই আন্দোলনটা যে একটা ইফেক্ট তৈরি করবে সেটা হলো সামনে নির্বাচনে। আর বিজেপি ক্ষমতায় যেতে পারবে না বোধ হয়, কারণ ভোট তো ইয়াং জেনারেশন কি চায় জানেন? তারা কিন্তু, আমি সত্যিকার অর্থে বলি, তারা কিন্তু পুরনো রাজনৈতিক দলগুলোর উপর বিশ্বাস নাই। এটা আপনি কংগ্রেসই বলেন, বিজেপি বলেন, তাদেরকে ইয়াং জেনারেশন তারা পছন্দ করে না। তারা চায় নতুন নেতৃত্ব আসুক। এখন সেটাও হতে পারে, এটা একটা পোলারাইজেশন হচ্ছে। এবং ককরোচ পার্টি কিন্তু একটা জায়গায়, যেমন ধরেন সামনে যদি এই পার্টি নির্বাচনে যায়, তাহলে নির্বাচনে কিন্তু অনেক ভোট কাটবে, এবং ভারতের যে রাজনীতির যে সমীকরণটা, এটাই পাল্টে দেবে, এবং নতুন একটা মানে নির্বাচনে একটা সিচুয়েশন তৈরি হবে পলিটিক্সে, নো ডাউট অ্যাবাউট। ইন্ডিয়ান পলিটিক্সে আমি বলি 2টা বড় রাজনৈতিক দলের প্রভাবিত বেশি, কংগ্রেস এবং বিজেপি। এখন মনে করেন যে এই 2 পার্টি দিয়ে আর ডিসিশন মেকিং হবে না, আরেক তৃতীয় শক্তি যোগ হয়ে গেছে, এবং এটা নতুন মেরুকরণ তৈরি করছে।
ধন্যবাদ। আমরা একদিকে দেখলাম সব দল কিন্তু সব বিরোধী দল কিন্তু একসাথে হয়েছে মোদীর বিরুদ্ধে, আবার আরেকদিকে দেখলাম ভোটার লিস্ট নিয়েও কথা হয়েছে যে কত লাখ ভোটার যেন বাদ করেছে তাদের লিস্ট থেকে, আর যে নির্বাচনটা অবশ্যই হয়েছিল। তো সেই লিস্টেও তো খুব চমৎকার একটা প্রশ্ন আজকে আপনি করেছেন, সেটা আমি আপনাকে বলি যে মুর্শিদাবাদের নবাব পরিবার এখনো আছে, এবং মুর্শিদাবাদের এক ভদ্রলোক, আমি তো আসলে ভদ্রলোকের নামটা এই মুহূর্তে ভুলে গেছি, আসলে এত জিনিস মাথায় খেলা করে অনেক সময় মিস হয়ে যায়। ওনাকে সবাই মুর্শিদাবাদের মানুষ ডাকে ছোট নবাব, ছোট নবাব, সবাই সম্মান করে। উনি অত্যন্ত সেকুলার এবং আপনার ধর্ম নিরপেক্ষ একজন মানুষ। ওনাকে এত মানে যে বড় দুর্গা পূজায় মুর্শিদাবাদে ওনাকে দাওয়াত করে নেই, চিফ গেস্ট হয়, ওইখানকার পূজা কমিটির বড় কমিটির চেয়ারম্যান করা হয়। একটা মানুষ মানে একদম নবাব পরিবারের ডাইরেক্ট একদম ক্ল্যান। এবং উনি আপনি বললে পাকিস্তানের যে প্রেসিডেন্ট ছিলেন ইস্কান্দার মির্জা, তার ভাতিজা, ওরা যায় নাই পাকিস্তানে, ওনার বাবা যায়নি, বলে যে ইন্ডিয়া মে ওয়াতান, ইন্ডিয়া মেরা ওয়াতান হুকিম মে পাকিস্তান মে যায় না। কিন্তু তারই ভাই, চাচাতো ভাই জেনারেল ইস্কান্দার মির্জা পাকিস্তানের প্রেসিডেন্ট হয়েছেন, চলে গেলেন আইয়ুব খান যার কাছে ক্ষমতা নিয়ে নিল জোর করে। হ্যাঁ, তো উনার ভোটটা ওঠে নাই, উনার পরিবারের ভোট তোলে নাই। এবং এই নিয়ে মুর্শিদাবাদে বসবাসকারী হিন্দুরা প্রতিবাদ করছে যে আমাদের অত্যন্ত প্রিয় ছোট নবাব, ছোট নবাবের ভোট ওঠে নাই, আমরা ভোট দিতেই যাবো না। ছোট নবাবের ভোট ওঠে নাই, আমরা ভোট দিতেই যাবো না। উনি আমাদেরকে অনেক ভালোবাসেন, আমরা ওনাকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি। নবাব পরিবারের হয়েও উনি একা রাস্তা দিয়ে হাঁটে। চিন্তা করেন, প্যালেসটা যেটা উনার উনার যেখানে জন্ম হয়েছে, যে প্যালেসে, সেই প্যালেসটাতে বাস করেন, এটা রাষ্ট্রকে দিয়ে দিচ্ছে, পশ্চিমবঙ্গের সরকারকে দিয়ে দিচ্ছে। উনি আলাদা একটা বাড়ি বানাইছে, মডেস্ট একটা দুতলা বাড়িতে থাকে, আর রাস্তা দিয়ে হেঁটে যায়, সবাইকে জিজ্ঞেস করে কেমন আছো, সবাই সালাম দেয়, ছোট নবাব আপ কেসে হ্যাঁ, ছোট নবাব আপনি কেমন আছেন। সেই মানুষটার ভোট ওঠে নাই, ভাবতে পারেন। এখন যেটা দাবি উঠেছে যে মানে আমরা দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধী বলছে যে শুধু সরকারের পতন নয়, শিক্ষামন্ত্রীর পতন নয়, সরকারের পতন করতে হবে। তো এই আন্দোলন কি, আপনি তো বলছেন যে মানে ইলেকশনের সময় এটার প্রভাব পড়বে, কিন্তু এটা কি আসলে মোদী সরকারের পতনের দিকে যেতে পারে কিনা? পতনের কিন্তু চাপে থাকবে। আমি পতন কথাটা উল্লেখ করছি না, কারণ ইন্ডিয়া একটা ডেমোক্রেটিক দেশ, তো ইন্ডিয়ান ডেমোক্রেসি কিন্তু খুব শক্ত। এই কথাটা আপনার ভুলে গেলে চলবে না। যেটা যার যেটা আছে এটা স্বীকার করবে, এদের অ্যাচিভমেন্ট এটা। 47 সালে এরা স্বাধীন হওয়ার পর থেকে এরা যে গণতান্ত্রিক বুনিয়াদ তৈরি করতে পারছে, এটা পাকিস্তান পারেনি সত্যিকার অর্থে, যেটা এদের বনীতি গণতন্ত্র। তো সেই জন্য বলবো না যে মোদী গভর্নমেন্ট আন্দোলনে পড়ে যাবে বা তাকে ফেলে দেবে, এটা না। হ্যাঁ, এটা তবে মোদী সরকার যে প্রচন্ড চাপে থাকবেন সামনের দিনগুলোতে, এতে কোনো সন্দেহ নেই। এবং ভোটের বাক্সে যে বিরাট মানে প্রভাব পড়বে সামনের ইলেকশনে, এতেও কোনো সন্দেহ নেই। তো আমরা একটু এখন যদি আমরা ইরান এবং যুক্তরাষ্ট্রের দিকে আসি, আসলে ট্রাম্প কি পরিমাণ চাপের মধ্যে আছে এখনো। ইরান তো বলছে যে এই যুদ্ধে তারা শেষ দেখে ছাড়বে, এবং যে কোনো ভাবে হোক শত্রুর পূর্ণ পরাজয় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে। আজকে ইরানের নিরাপত্তা প্রধান উনি বলেছেন। তারপরে এছাড়াও আগেও আমরা দেখেছি যে ইরান খুবই তার কঠোর অবস্থানে আছেন। এবং আপনার কাছে আসলে শুনতে চাই আগে, তারপরে আমি আরো আলোচনায় যাচ্ছি। যুদ্ধ বিমান পাঠাচ্ছে ইরান। জি, থ্যাংক ইউ, খুব ভালো প্রশ্ন করছেন। মানুষ যখন, আমি কয়েকবারই কথাটা বলেছি আপনার সাথে, মানুষ যখন তার ভয়কে জয় করে ফেলে, ভয়কে যখন জয় করে, সেই মানুষকে কিন্তু আপনি পরাজিত করতে পারবেন, সে জীবন দিয়ে ফেলবে, কারণ তার ভয় নাই, জীবনের প্রতি কোনো ভয় নাই। যে মানুষ, যে জাতি মৃত্যুকে ভয় করে না, সেই জাতি কিন্তু অত্যন্ত শক্তিশালী জাতি, তাকে পরাজিত করা যায় না। আপনি জানেন তো, ভূমধ্যসাগরে, ভারত মহাসাগরে একটা জায়গা আছে যেখানে RAF বিমান ঘাঁটি, সম্ভবত, আমি একটু কনফার্ম হই, আপনি আমার একটু ওয়েট করেন। RAF পেয়েছি, এই বিমান ঘাঁটিটা কন্ট্রোল করে, খেয়াল করে শুনবেন, এই বিমান ঘাঁটিটা কন্ট্রোল করে কিন্তু ব্রিটেন, কিন্তু এটা ন্যাটোর বিমান ঘাঁটি, বুঝতে পেরেছেন? তো সেই বিমান ঘাঁটি ইউজ করার জন্য ব্রিটিশ নতুন প্রাইম মিনিস্টার ট্রাম্প কি বলেন, ভদ্রলোকের এখন যে হয়েছে আপনার দেশের, আচ্ছা ঠিক আছে, নতুন নিউলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার, উনি আমেরিকার আপনার অনুমতি দিয়েছে এটা ইউজ করার জন্য। আমেরিকা বসেই সেখানে করছে কি, আপনার বিমান হামলা করেছে ওই বিমান ঘাঁটিটা ব্যবহার করে, এবং স্যান্ডকম এই আক্রমণ স্বীকার করেছে যে আমরা এটা করেছি, এবং RAF বিমান ঘাঁটি ব্যবহার করেছি আমরা। সেখান থেকে তারা মানে এয়ার স্ট্রাইকিং লঞ্চ করেছে ইরানের উপরে। ইরান প্রত্যুত্তরে এইবার প্রথমবারের মতো বলেছে যে এতদিন যা বলি নাই তা বললাম। আমাদের হাতে দিয়াগো গার্সিয়া অ্যাটাক করেছিলাম, 4000 থেকে 4500 কিলোমিটারের রেঞ্জের আমরা প্রমাণই দিয়েছি দিয়াগো গার্সিয়াতে অ্যাটাক করে আমেরিকান এয়ারবেজে। তো সেটা ছিল 4 থেকে 4500 কিলোমিটারের, আমাদের কাছে এখন 11000 কিলোমিটারের আছে, 11000 কে রেঞ্জের মিসাইল আছে। তো এখন ইরান ডাইরেক্ট বলেছে যে ব্রিটেনকে অবশ্যই চিন্তা করতে হবে, ব্রিটেনের বিমান ঘাঁটি থেকে আমাদের উপর আক্রমণ করেছে, ব্রিটেনের সাথে আমাদের কোনো যুদ্ধ নাই, ব্রিটেনের সাথে যেহেতু আমরা যুদ্ধ করছি না, তাহলে ব্রিটেন কেন তার বিমান ঘাঁটিকে দিল ব্যবহার করার জন্য, আমরা লন্ডন শহরকে আমাদের মিসাইলের আওতায় আনবো। এখন বুঝেন, আপনিও দেখেন আপনার নিরাপত্তা সিটিজেন অফ লন্ডন, বুঝলেন?
সিন্স ইউ আর লিভিং ইন লন্ডন, তাহলে আপনারাও সবাই আপনার রেঞ্জে চলে আসবে। মিসাইল, ইরানের মিসাইলের রেঞ্জে চলে আসতেছে, কোনো সন্দেহ নাই। তাই না? ইরানের মিসাইলের আপাতত বাংলাদেশ থেকে দেখেন না, পরিস্থিতি গরম আছে। ইরান যে কোনো সময় ইউরোপের যে কোনো দেশে প্রথমে কিন্তু লন্ডনে মারবে আর কি, লন্ডনের প্রতি ইরানের মাথা গরম হয়ে আসবে, নো ডাউট। হ্যাঁ, আমি ঠিক নতুন গভর্নমেন্টের মানে আপনার মাথায় আসতেছে না তো এই মুহূর্তে। যাই হোক, আমরা যেটা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রে মানে ফ্রান্স এবং স্পেনের স্মরণকালে হবে, যাই হোক সেটা না। আমরা আমি আরো আপনাকে যেটা আরেকটা জিনিস দেখছি। বলি, সরি, আই এম গিভিং আ ভেরি ইম্পর্টেন্ট টু ইম্পর্টেন্ট ইনফরমেশন। নাম্বার ওয়ান, তেহরান থেকে ফ্রান্স এবং অ্যান্ডি বার্নহাম, সরি, থ্যাংক ইউ আমার পাশে যে বলেছেন অ্যান্ডি উনি বিচক্ষণতার পরিচয় দেননি, এসেই উনি ইয়ার গাড়ি আপনার দিয়ে দিছে এবং বিমান গাড়ি দিয়ে দেওয়ার ফলে লন্ডনের প্রতি ইরান কিন্তু খেপছে। কারণ এককভাবে যদি যুদ্ধ লাগে, আপনার ইংল্যান্ডকে ঘুরিয়ে ফেলবে ইরান, নো ডাউট। ইরানের হাতে এখন যে বারোটাস্ত্র আছে সবকিছু, নিউক্লিয়ার কি আপনার নিউক্লিয়ার দিয়া, নিউক্লিয়ার কেয়ার করে না। নিউক্লিয়ারকে যদি কেয়ার করতো তাহলে ইরান কি 4.5 মাস যাবত পৃথিবীর সবচেয়ে শক্তিধর এবং আণবিক শক্তি সম্পন্ন রাষ্ট্র ইরানের আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়। আপনার নতুন প্রধানমন্ত্রী বিরাট ভুল করেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী। আমি আপনাকে তথ্যটা দিই। আসলে আমার মনে সে বুঝে উঠতে পারে না, বুঝে ওঠার আগেই আপনি রাজনীতি করেন কেন, আসছেন কেন? why have you come to take over the prime minister's office of Britain? If you are so wrong in politics, আপনি দেখেন না, আমরা বুঝতেছি সাধারণ মানুষ, বাট আপনি তো সাধারণ মানুষ না। আমি যেটা বলি শুনেন, সেটা হলো ইরান সরাসরি ব্রিটিশ হাই কমিশন এবং ফ্রান্সের মানে দূতাবাসকে গোটাইতে বলছে, তেহরান থেকে ব্যাকেট করতে বলছে। আজকের মধ্যে কিন্তু ব্যাকেট হয়ে গেছে। ব্রিটিশ ব্রিটিশ দূতাবাস এবং ফ্রান্স দূতাবাসকে ক্লোজ করে দিতে বলছে, ক্লোজ ব্যাকেট। তার মানে কি, 1 নম্বর তথ্য দিলাম। 2 নম্বরটা আরো বিপজ্জনক। ইরান উপসাগরীয় দেশগুলোর সিভিলিয়ান নাগরিকদেরকে, সাধারণ নাগরিকদেরকে বলেছে যে তারা যেন গুণাক্ষরেও আমেরিকান সৈন্যদের ছাউনির আশেপাশে না যায়। অনেক দূরে যেন থাকে আমেরিকান সৈন্যরা যে ছাউনিতে থাকে গ্যারিসন গুলাতে, সেইখানে যেন উপসাগরীয় দেশগুলো সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত এবং ওমান, যেখানে গ্যারিসন আছে আমেরিকান সৈন্যদের, তার ধারে কাছেও যেন সাধারণ নাগরিকরা না যায়। তাহলে কি বুঝতে চায়? এক্সক্লুসিভ ওয়ার। এবং সেই জন্য ব্রিটিশ এবং ফরাসি দূতাবাস ক্লোজ করতে বলছে ইরান, তেহরান থেকে। আজকে মনে কংগ্রেস থেকে কি যুদ্ধ বন্ধ করার জন্য কিছু বলেছে কিনা, যে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্প খুব চাপে আছে তো। আসলে শোনেন, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধই ইরান সম্পর্কে এস্টিমেশন করতে পারে নাই। যে এস্টিমেশনটা বারাক ওবামা করেছিলেন, ক্লিন্টন করেছিলেন, ইভেন কি বুশ সেকেন্ডও করেছিলেন। তারা বুঝতে পেরেছেন যে ইরানের গায়ে ঘা দিলে, ইরানের গায়ে যদি ঘা দেওয়া হয়, ইরান কিন্তু মানে ঠিক টাইগারের মতো বর্জন করবে। সেটাই করেছে তো। আপনি ডোনাল্ড ট্রাম্প গুণাক্ষরেও জিততে পারবে না। ইরানের ভৌগোলিক যে প্রকৃতি, জিওগ্রাফিক্যাল ফিচার, ভূপ্রকৃতি এতই ডেঞ্জারাস। আমি আপনাকে বলি, এগুলো আমরা সবসময় দেখি তো। শোনেন, ইরানের এগুলো বলেন আপনার, ইরানের এখানে 3টা পর্বতমালা আছে। একটা হলো জাগরুস, মারাত্মক, এটা একদম সাংঘাতিক ভাবে পশ্চিম দিক ঘিরে রাখছে এই পর্বতমালা ইরানকে। জাগরুস এবং রকি পর্যন্ত সব পর্বত কি জানে, পাথরের পর্বত, পাহাড় না কিন্তু পর্বত। এরপরে যেটা আছে এটা হলো আলবোর্স পর্বতমালা। এই পর্বতমালা পুরা ইরানের উত্তরাঞ্চল ঘেরাও করে রাখছে। এরপরে পূর্ব দিকে যেটা আছে আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তে, এইটা হলো আরেক পর্বতমালা। এটা আফগানিস্তান এবং পাকিস্তানের বর্ডারে আছে। এবং এই পর্বতমালাটা পুরাটা, পর্বতমালার পরে যে অংশটা আছে, ভূমিটা একটু পর্বতমালা না, এটা অনেকটা পাহাড়ের মতো। এটা হলো মরুভূমি, এটাতে পা রাখা যায় না গরমের মধ্যে। আপনার ট্রাইসাইকেলে পা রাখা যায় না। যে আমেরিকার যে সৈন্য নামাবে, সৈন্য নামিয়ে মাটিতে পা ঘুরে যাবে, গ্রাউন্ডে সৈন্য নামতে পারবে না তো। ইরানকে বলা হয় যে প্রকৃতির দেয়ালের দেশ। প্রকৃতিগত ভাবে স্বয়ং সৃষ্টিকর্তা ইরানকে দেওয়াল দিয়ে ঘিরে রেখেছে এবং ইরান সেই দেওয়ালে